হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ। 10 সেকেন্ড দেখো, এর জন্য টাইম রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তাহলে চারটে অপশন রয়েছে: আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন না ব্রিটেন। দেখো টাইম মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তোমরা বলো অ্যান্সার কি হবে। ওকে, টাইম আপ। দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ আমরা জানি ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা, সেটা বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রেজলিউশন, জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজলিউশন বা যেটাকে আমরা উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব বলে থাকি, অবজেক্টিভ রেজলিউশন, সেটা কিন্তু প্রকাশ করেছিলেন গণপরিষদে, যেটাই পরবর্তীকালে ভারতের প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়, যেটা মার্কিন সংবিধান থেকে নেওয়া রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। আবার কিন্তু টাইমার থাকবে, এইভাবে টাইমার দিয়ে তোমরা উত্তর বলার আগে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো নিজেরা যাচাই করতে পারো। চলো নেক্সট প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? চলো, এম এন রয়, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না ডক্টর বি আর আম্বেদকর। কি হবে অ্যান্সার? ঝটপট অ্যান্সার। ওকে, তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তিনি কে ছিলেন? তিনি গণপরিষদের সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার ছিলেন, সবচেয়ে প্রবীণ নাগরিক ছিলেন। সেই কারণে কি হলো, গণপরিষদে ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী, ফরাসিতে এই জিনিসটা হয়ে থাকে, ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী আমাদের তৎকালীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিলেন আচার্য জে বি কৃপলানি, তো তিনি সে জায়গায় সাজেস্ট করেছিলেন যে সিনিয়র মোস্ট হওয়ার জন্য সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হোক। আর গণপরিষদের প্রথম অধিবেশনেরই দ্বিতীয় দিন অর্থাৎ 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তাহলে অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। চলো নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কটি ধারা রয়েছে? চলো স্টার্ট। 412টি ধারা, 426টি ধারা, 446টি ধারা না 470টি ধারা। দেখো টাইম আপ। দেখো কতগুলো ধারা বর্তমানে রয়েছে। মনে রাখবে ভারতীয় সংবিধানে এখন মোট 470টি ধারা রয়েছে। মূল যে সংবিধান ছিল সেখানে 395টা আর্টিকেল ছিল। পরবর্তীকালে সংবিধান 104 বার সংশোধন হওয়ার পরে বর্তমানে 470টি আর্টিকেলে কিন্তু পরিণত হয়েছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। প্রেজেন্টলি আর্টিকেল রয়েছে অ্যাপ্রক্স 470, 470টি। গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল? কি হবে? চলো, প্রথম অপশন 1952 সালে, অপশন বি 1961 সালে, অপশন সি 1976 সালে, অপশন ডি 1988 সালে। দেখো টাইম এন্ড। তাহলে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটো 42তম সংবিধান সংশোধন 1946 সালে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। তো ইন্দিরা গান্ধীর সময় কি এই এমার্জেন্সিটা হয়েছিল, এমার্জেন্সি ইস্যু করেছিলেন 1975 সালে। তো সেই এমার্জেন্সি, যে আমাদের জরুরি অবস্থা, সেই এমার্জেন্সি চলাকালীন এটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়েছিল। অর্থাৎ এটা এক কথায় ডেমোক্রেসি, যে মার্ডার অফ দ্য ডেমোক্রেসি বলা হয়ে থাকে। কারণ এখানে ইন্দিরা গান্ধী নিজের পছন্দ মতো জিনিস পরিবর্তন করেছিলেন এবং সেখানেই আমাদের প্রস্তাবনাতে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটো যুক্ত করা হয়েছে, যেটা আসলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ডিফাইন করে না। পরবর্তী প্রশ্ন, দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক কে? চলো স্টার্ট। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না স্বরাষ্ট্রমন্ত্রী। ঝটপট উত্তর দাও। প্রথম নাগরিক কে বা রাষ্ট্রপ্রধান কে রয়েছে? দেখো টাইম আপ। তাহলে দেশের রাষ্ট্রপ্রধান বা প্রথম নাগরিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন দেশের রাষ্ট্রপ্রধান এবং তার সাথে সাথে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ সবসময় আমাদের দেশ রাষ্ট্রপতির নামেই কিন্তু শাসিত হয়ে থাকে। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে কি করে, এই কার্যে সহায়তা করে থাকে। তাহলে পরীক্ষায় কিন্তু আমরা ঠিকঠাক ভাবে যেন অ্যান্সার দিই, বুঝে শুনে আমাদের অ্যান্সার করতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার কত ধরনের রয়েছে? চলো খুব গুরুত্বপূর্ণ, কতগুলো স্বাধীনতার অধিকার রয়েছে? চারটে অপশন রয়েছে, 3, 4, 5 না 6। ঝটপট অ্যান্সার দাও। কি হবে অ্যান্সার? টাইম আপ। তাহলে ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে 6 ধরন। তাহলে আমাদের স্বাধীনতার অধিকার আর্টিকেল 19 নম্বর আর্টিকেলের মধ্যে আমাদের স্বাধীনতার অধিকার রয়েছে, যার মধ্যে
বাক স্বাধীনতার অধিকার রয়েছে, বিভিন্ন সংঘ গঠনের অধিকার রয়েছে, বিভিন্ন প্রফেশনের অধিকার রয়েছে। তাহলে এই ধরনের আমাদের 6 ধরনের অধিকার কিন্তু রয়েছে। তো এই আমাদের মনে রাখতে হবে ভারতীয় সংবিধানের আর্টিকেল 19 অনুযায়ী মোট 6 ধরনের কিন্তু অধিকার রয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন, ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য হয়েছে কতবার? তাহলে এখানে আমি একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের দেবো। চলো কতবার হয়েছে? 6 বার, 7 বার, 8 বার না 9 বার? ঝটপট তাহলে অ্যান্সার করো। জাতিসংঘের নিরাপত্তা কমিশনের অস্থায়ী সদস্য কে? ওকে, দেখো টাইম আপ। তাহলে মনে রাখবে ভারত গণপরিষদের জাতিসংঘের নিরাপত্তা কমিশনের অস্থায়ী সদস্য মোট 8 বার হয়েছিল। 1960 সালে 1960-তে জাতীয় সব পরিষদে, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য কিন্তু চায়না, স্থায়ী সত্য হওয়ার জন্য কিন্তু রাশিয়া বা ইংল্যান্ড সবাই কিন্তু ইন্ডিয়াকে সাজেস্ট করেছিল, কিন্তু সেই সময় ইন্ডিয়া সেটা গ্রহণ না করে চীনকে দিয়েছিল। কিসের জন্য? বন্ধুত্ব বাড়ানোর জন্য। তাহলে এর ফলে চীন কি করলো? 1962 সালে আমাদের উপরে অ্যাটাক করলো। অর্থাৎ এটা জওহরলাল নেহরুর যে কতটা চরম অদূরদর্শিতা সেটা প্রমাণ করে। আজকের দিনে কি হচ্ছে? চীন কি করছে? সিকিউরিটি কাউন্সিলে থাকার কারণে পাকিস্তানের যেসব টেররিস্টরা রয়েছে তাদেরকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ডিক্লেয়ার করতে দিচ্ছে না। অর্থাৎ চীন আমাদের বারবার সমস্যার মধ্যে ফেলছে শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য। আর এর জন্য ক্রেডিট অবশ্যই জওহরলাল নেহরুকে দেওয়া হতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্তমানে কটি অংশ রয়েছে, কটি পার্ট রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। চলো টাইম আপ। টাইম আমাদের শুরু হয়ে গেছে। 20টা, 22টা, 24টা না 25টা? তাহলে কতগুলো পার্ট রয়েছে ভারতীয় সংবিধানে? কতগুলো পার্ট রয়েছে? ঝটপট অ্যান্সার করো। ওকে, টাইম আপ। তাহলে ভারতীয় সংবিধানে বর্তমানে অংশ রয়েছে 25টা। তাহলে মূল সংবিধানে কিন্তু 22টা পার্ট আমাদের ছিল, বর্তমানে 25টা পার্ট আমাদের রয়েছে। তাহলে এই পার্টগুলো কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ওকে, আমাদের এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে জাতীয় জরুরি অবস্থার সময় নিচের কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? রয়েছে দেখো, তাহলে টাইম শুরু হচ্ছে। 15 এবং 16 নম্বর ধারা, 19 এবং 20 নম্বর ধারা, 20 এবং 21 নম্বর ধারা, 21 এবং 22 নম্বর ধারা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। দেখো টাইম আপ হয়ে গেছে। তাহলে মনে রাখবে জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না, আর্টিকেল 20 এবং 21। তাহলে জরুরি অবস্থা আমরা জার্মানির সংবিধান অনুযায়ী আমরা জরুরি অবস্থা বিষয় আমাদের হয়ে থাকে, জার্মানির যে ওয়েমনার কনস্টিটিউশন সেখান থেকে আর্টিকেল 20 আর 21 কে মানে রদ করা যায় না। 21 এর মধ্যে রয়েছে বেঁচে থাকার অধিকার, অর্থাৎ কোনো অবস্থাতেই তুমি কোনো ব্যক্তিকে আইন নির্ধারিত পথ ছাড়া হত্যা করতে পারবে না। আর 20 মধ্যে রয়েছে তার অ্যারেস্ট করা সংক্রান্ত ব্যাপারগুলো রয়েছে, যেগুলো কিন্তু স্থগিত করা যায় না। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। 20 এবং 21 কখনোই কিন্তু স্থগিত করা যায় না। 19 নাম্বার আর্টিকেল কিছু ক্ষেত্রে স্থগিত করা যায়, কিন্তু সব সময় 19 নাম্বার ধারা মানে 19 নম্বর ধারা কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হবে, নাহলে জেনারেলি 19, 20 আর 21 কিন্তু স্থগিত করা যায় না। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্ট শিডিউল, থার্ড শিডিউল, ফিফথ শিডিউল না 10th শিডিউল? তো এটা আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইম শেষ হচ্ছে। তাহলে কোন শিডিউলে রয়েছে? ওকে, টাইম আপ। দেখো মনে রাখবে ভারতীয় সংবিধানে ফার্স্ট শিডিউল, প্রথম তপশিলে কেন্দ্র এবং রাজ্যের যে তালিকা সেগুলো মেনশন করা রয়েছে, যে কতটা কোন কোন রাজ্য রয়েছে, কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেরকম সেকেন্ড শিডিউলে রয়েছে আমাদের যে বিভিন্ন যে শপথ সংক্রান্ত, থার্ড শিডিউলে বেতন ভাতা সংক্রান্ত রয়েছে। সেরকম মনে রাখবে 10th শিডিউল ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কি রয়েছে? এখানে রয়েছে অ্যান্টি রিফ্লেকশন ল, যেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই তোমরা দেখেছো যে রাঘব চাড্ডা তিনি দল পরিবর্তন করলেন, কিন্তু তবুও তার উপরে অ্যান্টি রিফ্লেকশন ল কার্যকরী হলো না। কেন হলো না? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও, আমরা কোনো ক্লাস সেটা সম্পর্কে আলোচনা অবশ্যই করব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ। চলো টাইম শুরু হচ্ছে। ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে বিচারপতি রয়েছে তাদের অবসর গ্রহণের সময় কত? 60, 62, 65 না 66 বছর? ঝটপট উত্তর করবে, ঝটপট অ্যান্সার করবে। ওকে, টাইম আপ। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে অবসর গ্রহণের বয়স কিন্তু 65 বছর। মনে রাখবে সুপ্রিম কোর্টে যেসব বিচারপতিরা রয়েছে তারা ম্যাক্সিমাম 65 পর্যন্ত তাদের কাজকর্ম করতে পারে, তো এরপরে তাদেরকে কিন্তু অবসর গ্রহণ করতে হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? ভীষণ সহজ প্রশ্ন। চলো টাইম শুরু হচ্ছে। আমাদের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 5 মাস 9 দিন, 2 বছর 8 মাস 10 দিন,
2 বছর 11 মাস 9 দিন, 2 বছর 11 মাস 18 দিন। তাহলে কি হবে অ্যান্সার? ওকে, টাইম আপ। তাহলে ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, মানে অ্যাপ্রক্সিমেটলি 3 বছর আমাদের সময় লেগেছিল। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এটা ভীষণ সহজ প্রশ্ন। চলো, টাইম শুরু হলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর জাকির হোসেন, নীলাম সঞ্জীব রেড্ডি। তাহলে প্রথম রাষ্ট্রপতি, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিলেন? ওকে, চলো টাইম আপ। কি হচ্ছে? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ কিন্তু 1947 সালে ভারতের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হননি। তিনি তখন ভারতের এগ্রিকালচার মিনিস্টার বা কৃষি মন্ত্রী ছিলেন। তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন 1950 সালে স্বাধীনতার মাধ্যমে। মানে যখন আমাদের ভারত সংবিধান কার্যকরী হয় সেই সময় থেকে তিনি রাষ্ট্রপতি হন। এরপর তিনি 1952 সালে রাষ্ট্রপতি নির্বাচনে পুনরায় রাষ্ট্রপতি হন এবং 1957 সালে তিনি পুনরায় রাষ্ট্রপতি হয়ে তার কার্যক্রম 1962 সাল পর্যন্ত করেন। অর্থাৎ একমাত্র রাষ্ট্রপতি এখনো পর্যন্ত, তিনি দুবার কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন, যাকে আমরা বিহারের গান্ধীও বলে থাকি। সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন, যিনি প্রথম কর্মরত অবস্থায় মারা যান। মাত্র 2 বছর কর্মরত অবস্থায় 1967 থেকে 1969 পর্যন্ত তিনি ছিলেন। আর নীলাম সঞ্জীব রেড্ডি সবচেয়ে ইয়াংগেস্ট, সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি হন এবং প্রথম নন কংগ্রেস থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন। এরকম অনেক এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো কিন্তু আমাদের এক্সট্রা জানতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? অর্থাৎ কোন পদকে ইমপিচ করা যায় না বা এভাবে ইমপিচ করার পদ্ধতি নেই? খুবই গুরুত্বপূর্ণ। চলো, 4টে অপশন আমাদের রয়েছে। টাইম শুরু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল না হাইকোর্টের প্রধান বিচারপতি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমপিচমেন্টের বিধান নেই কার জন্য? ওকে, চলো টাইম আপ। যারা অ্যান্সার করেছো ভালো। মনে রাখবে, রাজ্যপালের কিন্তু কোনো ইমপিচমেন্টের পদ্ধতি নেই। রাজ্যপালের যে পদ, সেটা সম্পূর্ণ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি মনে করে কোনো ব্যক্তিকে যে ইনি রাজ্যপাল থাকবেন, তাহলে তিনি রাজ্যপাল থাকবেন। যদি মনে করেন না ইনি থাকবেন না, সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ রাজ্যপাল সম্পূর্ণ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরে নির্ভর করে থাকেন। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সবারই জন্য যে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমেই তাদেরকে পদচ্যুত করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? আজকে শেষ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টে অপশন রয়েছে। চলো, টাইম স্টার্ট। 15ই আগস্ট 1948, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1950। তাহলে সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত। ওকে, টাইম আপ। তাহলে মনে রাখবে, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, যেটাকে আমরা কনস্টিটিউশন ডে বলে পালন করে থাকি। সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে হিসেবে পালন করে থাকি। আর সংবিধান কার্যকরী কবে হয়েছিল? কার্যকরী হয়েছিল 26শে নভেম্বর 1950। 26 জানুয়ারি 1950 সংবিধান কার্যকরী হয়, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি রেগুলার বেসিসে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্টে জানিও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও। থ্যাংক ইউ।